আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আচ্ছা, তো আল্লাহ তাআলার কাছে অনেক প্রশংসা, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আহ পড়াশোনার সাথে থাকার তৌফিক দান করেছেন। বিশেষ করে ইলমে দ্বীন হাসিলের ক্ষেত্রে সবচেয়ে সহায়ক আরবি ভাষা শিক্ষা, এটার সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করেছেন। আমিন। এটা আল্লাহ তাআলার অনেক বড় ফদল এবং রহমা, যে এখানে যারা আছেন সবাই মাশাআল্লাহ বেসিক কোর্স শেষ করেছেন। বেসিক কোর্স শেষ করে এরপরে আমাদের যে অ্যাডভান্স কোর্স সেখানে জয়েন করেছেন। তো এটা অনেক বড় আহ আল্লাহ তাআলার ফদল এবং রহমত, যে একটা কোর্স শেষ করার পরে আরেকটা কোর্সে আমরা শরীক হতে পেরেছি। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো প্রথমে আসলে আহ, নিজেদের মধ্যে পারস্পরিক পরিচয়, তাআরুফ, এটা খুব বেশি জরুরি। তো এই জন্য আমরা পারস্পরিক পরিচয়ের মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করতে চাই। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম সাইম জাওয়াদ। অনেকে হয়তোবা যারা আমার বেচের আছেন তারা তো চিনেন, মাশাআল্লাহ। আমার নাম সাইম জাওয়াদ। আমি বাংলাদেশে পড়াশোনা করেছি আলিয়া মাদ্রাসায় আলিম পর্যন্ত। এরপরে কওমি মাদ্রাসায় পড়েছি ফরিদাবাদ থেকে। দাওরায়ে হাদিস শেষ করেছি 2016-তে। 2016-তে দাওরায়ে হাদিস শেষ করার পরে আল্লাহর রহমতে মিশরে চলে আসি। মিশরে এখান থেকে জামিয়াতুল আজহার থেকে শরিয়া অ্যান্ড ল যে ফ্যাকাল্টি আছে, কুল্লিয়াতুশ শরিয়া ওয়াল কানুন, সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করি এবং এখন মাস্টার্সে আছি। মাস্টার্স দ্বিতীয় বর্ষ, মানে ফাইনাল ইয়ার মাস্টার্স। আহ, জুলাইতে পরীক্ষা। জুলাইতে পরীক্ষা হওয়ার পরে মাস্টার্স শেষ। এরপরে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে এমফিল শুরু হবে আর কি। তো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, ফতুল্লা, বাংলাদেশে। তো আমি এখন মিশরেই আছি আর কি। আর সিবাওয়ের সাথে আসলে সম্পর্ক অনেক পুরাতন, অনেক পুরাতন সম্পর্ক, সিবাওয়ে একদম শুরু থেকেই। যদিও সিবাওয়েতে অফিসিয়ালি ক্লাস নেওয়া শুরু করি হচ্ছে 2021 থেকে, কিন্তু সিবাওয়ের সাথে শুরু থেকেই ছিলাম। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো আশা করি আপনারাও সবাই নিজের পরিচয় দিবেন। পরিচয় দেওয়ার ক্ষেত্রে সবাই যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে নিজের নাম, এরপর হচ্ছে আপনি কি করছেন এখন, আপনার বাড়ি কোথায়, আর হচ্ছে আপনি আমাদের এখানে বেসিক কোর্স কত সালে করেছেন এবং আপনার বেচের নাম। ঠিক আছে, এই কয়েকটা জিনিসকে সামনে রেখে সবাই একটু পরিচয় দিবেন। আমি আমি নাম রাখবো। আমি এখানে পার্টিসিপেন্টসে যাদেরকে দেখতেছি, আমি এক এক করে নাম বলবো, সবাই একটু দ্রুত সাড়া দিবেন। ঠিক আছে, আমার কথা কি স্পষ্ট? সবাই শুনতে পাচ্ছেন ঠিকভাবে? জি ওস্তাদ। জি জি ওস্তাদ। উস্তাদ। জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা, আমি যতটুকু জানি, প্রায় আপনারা প্রায় 50 জন বা 52 জন এরকম হবেন। তো প্রায় 44 জনের মতো জয়েন করেছে, মাশাল্লাহ। আরো হয়তো বা যারা এখনো জয়েন করেনি তারা আশা করি জয়েন করে ফেলবে। তো আমরা শুরু করতে পারি, পরিচয় পর্বটা শুরু করে দিই, এটা ভালো হয়। আচ্ছা, আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছি মুস্তফা আমিন খান। জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুস্তফা আমিন খান। আমার বাড়ি হলো বরিশাল, বর্তমানে পিরোজপুর।
আবার একেবারে বর্তমানে নরসিংদী বাড়ি করেছি। আমি সিবাই প্রোগ্রামের যে বেসিক সেখানে এখনো অধ্যয়নরত আমি শিক্ষার্থী। ব্যাচটা যদিও এখনো শেষ হয়নি। মানে শেষ দিকে আপনাদের আহ, কোরআন সেশন চলতেছে, তাই তো? জি জি জি। আর আচ্ছা আমি এখন আগে বাহিরে ছিলাম অনেকদিন, দীর্ঘদিন। এখন জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা করছি। অন্যদিকে তাহফিজ বিভাগ এবং এতিমখানা, এখানে প্রায় 400 ছেলে আছে, ওটার মূল পরিচালক। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক, আপনার বেসটাও একটু বলে দেন, বেচের নাম বেসিকে। OM17। OM 17। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মুস্তফা আমিন খান। এরপরে দেখতে পাচ্ছি আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল আজিজ, বাড়ি চিটাগং এর মিরসরাইতে। আর পড়ালেখা ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে হাদিস বিভাগে, আউটগোয়িং। আর আমার ব্যাচ হলো OM13 সিবাইতে। আচ্ছা, কত সালে? সালটা একটু বলবেন। 2023। 2023। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আবু বকর। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আবু সিদ্দিক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া পড়ালেখা করতেছি এখন, বাসা কুড়িগ্রাম। আমার সেবয়ের ব্যাচ OM14 রিসেন্টলি শেষ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরে আফরোজা আক্তার। আফরোজা আক্তার। আচ্ছা, এরপরে আরিফা আক্তার। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আরিফা আক্তার, বাসা কুমিল্লা, আর পড়াশোনা করছি জামিয়া কাসিমিয়া মহিলা কামিল মাদ্রাসা। ব্যাচ ছিল OM12। বাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে বাসমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। বাসমা, নরসিংদী থাকি। আর আমি জামিয়া কাসিমিয়া মহিলা কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষ অধ্যয়নরত আছি। আর বেসিক কোর্স কমপ্লিট করেছি OM13 ব্যাচ থেকে 2023 সালে। 2023। ধন্যবাদ। এরপরে ফাহিম হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাহিম হাসান, আমার বাসা হচ্ছে খুলনাতে। আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়েছি। আর এখন হচ্ছে বর্তমানে গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশনে ভিজুয়াল ডিজাইনার হিসেবে কাজ করছি। আমি হচ্ছে OP36 ব্যাচের। OP 36। জি। আচ্ছা, কত সালে এটা? এই বছর? জি জি, এই বছর জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ফাহিম মোহাম্মদ। ফাহিম মোহাম্মদ। আসসালামু আলাইকুম। আমি ফাহিম মোহাম্মদ। আমি ঢাকাতে আছি। আমি হচ্ছে ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলের গ্রেড 9-এ এখন অধ্যয়নরত। আমি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উম, গত বছরের নভেম্বরে আমাদের কোরআনের লেসনগুলি শেষ হয়েছিল, যদিও কিছু লেসন বাকি রয়েছে এখন। আর OP30 ব্যাচ। OP 30। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি ফাকিহা। ফাকিহা তাহাসসুন নাজিয়া, এরকম লেখা নাম। ফাকিহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি সিলেটে। আমি এখন OM40 ব্যাচের এখনো ছাত্রী আছি আর কি। আর আমি হিফজ শেষ করে বর্তমানে মিশকাত জামাতে ভর্তি হয়েছি। আর আবার আলিয়া মাদ্রাসায় আমি দাখিল পরীক্ষার্থী। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ফারিহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছি মাস্টার্সে, এবং আমার বাসা রংপুরে। আর আমার হচ্ছে সিবাওয়াইতে ব্যাচ ছিল OP26। কত সালে OP 26? এটা হচ্ছে 2023 সালে। আচ্ছা, 2023। ঠিক আছে। এরপরে ফাতিমা রাইহানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আমি আহ, আমি ফাতিমা রায়হানা, আমি ঢাকায় থাকি, বাড়ি নড়াইলে। আমি OM11-এ ইকরাম কুতুবী ওস্তাদজির আন্ডারে OM11-এর স্টুডেন্ট, এবং আমি তানজিমুল উম্মায় পড়তেছি। আহ, দাখিল পরীক্ষা দিয়েছি, ফল পাচ্ছি। আচ্ছা, OM11 কত সালে আপনি তাহলে? 22-এ শুরু হয়েছিল, 2022। 23-এ শেষ। আচ্ছা, জি। ঠিক আছে। মাহিমা আক্তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মাহিম আক্তার, আমার বাড়ি ঢাকাতেই, আর আমি এখন পড়াশোনা করছি। আর OP 37 ব্যাচে ছিলাম, এখনো চলমান, কোরআন ক্লাসটা হচ্ছে 2023 ব্যাচে। 2023, ঠিক আছে। এরপরে আইনুল হক, মোহাম্মদ আইনুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজের ফাইনাল ইয়ার, গ্রামের বাড়ি পাবনাতে। আমি OM17 বাংলাদেশের ছাত্র। হ্যাঁ, কোন বেচ? OM17 রানিং। আচ্ছা আচ্ছা, রানিং। এরপরে মানিক, এখানে লেখা শুধু মানিক NCT। মানিক শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে মারিয়াম, মারিয়াম বিনতে মিজান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম, মিরপুর থেকে। স্কুল থেকে কমি মাদ্রাসায়, সেখান থেকে হেদায়েতে পর্যন্ত, তার থেকে একজন হাউসে। আচ্ছা, ওপি থার্টি, আমি হচ্ছে ওপি কত? কত 31। 31 কত সালে? 2023। আচ্ছা, এরপরে ইকবাল, ইকবাল হোসাইন, ইকবাল হোসেন সাতক্ষীরা, এরকম লেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ইকবাল হোসেন, আমার বাসা সাতক্ষীরায়। আমি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে অনার্স শেষ করছি। আর বিগত 16 বছর ধরে আমি একটা মসজিদে ইমামতি করি। আমার বাসা হচ্ছে সম্ভবত ওস্তাদ আপনার পরিচিত ফেরদাউসুর রহমান, মিশর আল আজহারে পড়াশোনা করতো। এখন অসুস্থতার কারণে পা একটা বাদ দিতে হয়েছে, আমি ওখানে ইমামতি করি। আচ্ছা, আপনি কত সালে আমাদের এখানে কোন বেচে পড়েছেন? আমি OM14 এর স্টুডেন্ট, যদিও জেনারেল, তবে মাদ্রাসা ব্যাচে ভর্তি হয়েছিলাম। এই গত পরশুদিন আমাদের সর্বশেষ পরীক্ষা শেষ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে জুনাইদুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। জুনাইদুর রহমান। জি উস্তাদ। আমার নাম জুনাইদুর রহমান, আমার বাসা হচ্ছে চট্টগ্রামে। বর্তমানে আমি চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদ্রাসায় ফাজিল অধ্যয়নরত আছি। আর আমার সিবওয়াই ব্যাচ ছিল OM17, বর্তমানে শেষের দিকে চলমান আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আলী, আমি চট্টগ্রাম থেকে। আমি IIUC তে হাদিস ডিপার্টমেন্টে আছি। আমার ব্যাচ হচ্ছে OP29 2023। 2023, ঠিক আছে। এরপরে আয়েশা খাতুন, আয়েশা খাতুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আয়েশা খাতুন। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। আর বর্তমানে আমার একটা বেবি হয়েছে, আমি বেবি সামলাইতেছি আলহামদুলিল্লাহ। আর আমার ব্যাচ ছিল হচ্ছে ODB1। আমাদের 2020 সালের জানুয়ারি মাসে অফলাইন ব্যাচ ছিল, পরবর্তীতে করোনার জন্য অনলাইনে ট্রান্সফার হয়। আচ্ছা আচ্ছা, অনেক আগে, মাশাআল্লাহ। এরপরে আসেন মুশাররফ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোশাররফ হোসেন, আমার বাড়ি চট্টগ্রামে। আমার ব্যাচ হচ্ছে OP29 2023। আমার ইন্টার শেষ করছি, ইনশাল্লাহ সামনে IIC তে হাদিস ডিপার্টমেন্টে ভর্তি হবো, আচ্ছা, ঠিক ম্যাথে। আছে। এরপরে এখানে নামটা লেখা হচ্ছে আহ খুশবু। আমি এর আগের নামটা পড়তে পারতেছি না। খুশবু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার আমার নাম মুআল্লিমাত জাহান খুশবু।
আমি আমার জেলা হচ্ছে ফেনী। আর আমি বর্তমানে হচ্ছে তানজিমুল উলামা গার্লস মাদ্রাসা দাখিল ফল প্রার্থী। আর আমার বেসিক কোর্স করেছি OM11 ব্যাচ, সেশন 22-23। 22-23। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে মুনা সীমা, এরকম নামটা আমার কাছে এরকম লাগতেছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। আমি মুনাসিবা। আচ্ছা, জি। আমি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে কামিল শেষ করেছি। বর্তমানে ঢাকায় থাকি। আর আমি ছিলাম হচ্ছে OM16 ব্যাচে। OM16। আচ্ছা, OM16 তো চলমান সম্ভবত এখনো। জি জি। আচ্ছা, এরপরে নাবিল ওয়ালিদ রাফিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাবিল ওয়ালিদ রাফিউ। আমি পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগ, লাস্ট সেমিস্টার। আর সিবাওয়েতে আমার ব্যাচ হচ্ছে OP35। 2023 সালে জুলাইতে শুরু হয়েছিল, মানে কয়েকদিন আগে শেষ হয়েছে। আচ্ছা, এরপরে নাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ নাফিউর রহমান নাফি। আমার বাড়ি নাটোরে। আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামে। আমি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অধ্যয়নরত আছি। আমার সিবাওয়ের ব্যাচ ছিল OP26, যেটা 2022 সালে শেষের দিকে শুরু হয়েছিল, 2023 সালের দিকে শেষ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম। আমি নাজমুল ওয়ালাইকুম সাকিব। আসসালাম। আমার বাসা ঠাকুরগাঁও। আর আমি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। আমার ব্যাচ ছিল OP15। ওপি কত? 15। 15 কত সালে এটা? এটা আসলে এসএসসি পর, এটা ইয়াতে 23-এর মাঝামাঝি জুলাইতে শুরু হয়েছিল মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে নাইম রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাইম রহমান। আমার বাসা রংপুর সদরেই। আর থাকি ঢাকাতেই। বর্তমানে নওসাদ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। এর সাথে ইউএস বাংলা কোম্পানির যে সফটওয়্যার উইং টেকট্রনিক্স লিমিটেড, ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ফুল টাইম কর্মরত। আর আমার ব্যাচ হচ্ছে OP36। OP36। আচ্ছা, এরপরে নুসরাত জাহান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়াশোনা হচ্ছে জামিয়া কাশিমিয়া মহিলা কামিল মাদ্রাসা থেকে কামিল করেছি। আর বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি সিবার বর্তমান এই যে রানিং ব্যাচ বেসিকের OM70 ব্যাচের শিক্ষার্থী। আচ্ছা, এরপরে নুরুন নাহার। নুরুন নাহার। জি, আসসালামু আলাইকুম। আমি নুরুন নাহার, বাড়ি পুকুরদিয়া, বর্তমানে চট্টগ্রামে থাকি। আর পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। আর আমার ব্যাচের নাম OP28। OP28 2023 নাকি 22? 2023। 23। আচ্ছা। এরপরে রাহাত। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি মনির হোসেন রাহাত। আমি বাড়ি কুমিল্লা, ঢাকায় থাকি। আর কুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। আর আমার সিবাই ব্যাচ হচ্ছে OP33 2023 এর ব্যাচ 23-24। আচ্ছা, এরপরে রেদওয়ান আহমেদ তুহিন। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম রেদওয়ান আসসালাম। আহমেদ তুহিন, সিলেট থেকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছি ইসলামিক স্টাডিজে। আর আমি সিবাওয়াই OM17 এর বর্তমান ব্যাচ। জি। এরপরে সাদিয়া। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে হালিমা সাদিয়া। আমি কুমিল্লা থাকি। আর আর আচ্ছা, ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে হচ্ছে ভর্তি হয়েছি, এখন আমাদের ক্লাস শুরু হয় নাই। আর সিবাওয়েতে বেসিক কোর্স করছে 23-24 OM17 এখনো রানিং আছে। OM17। আচ্ছা,
জি। এরপরে সাদিয়া প্রমা। আসসালামু আলাইকুম, আমার নাম প্রমা। আমি অনার্স করেছি ম্যাথমেটিক্সে। আর আমার ব্যাচের নাম হচ্ছে ওপি 37। আমার বাসা যশোর। আচ্ছা, এরপরে সাদিয়া তুরিন। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া জাহান তুরিন। আমার বাড়ি চট্টগ্রামে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে পড়াশোনা করছি 3য় বর্ষে। আমার ব্যাচের নাম ওপি 28। আচ্ছা, এরপরে শাহিদা রশিদ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। শাহিদা রানী। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। আমি পড়াশোনা করছি কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা থেকে, আল হাদিস ইসলামিক স্টাডিজ বিভাগ। আমার ব্যাচ ছিল ওএম 11। এটা 2022 সালে নভেম্বরে শুরু হয়েছিল আর শেষ হয়েছে 2023 সালে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে সামিনা শিলা। সামিনা শিলা রুমানা এরকম লেখা। আচ্ছা, এরপরে সারোয়ার আলম মাহির। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকায় থাকি আর চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্সে অধ্যয়নরত। আমার ব্যাচ ছিল ওএম 17, যেটা রানিং চলছে। আচ্ছা, এরপরে সাইদ সিফাত। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। সাইদ সিফাত। আমার বাড়ি গাজীপুর। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে অনার্স করছি। আমি এই ওএম 16 ব্যাচের ছাত্র। ওএম 16। এরপরে শাহজাদি মুক্তা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি শাহজাদি মুক্তা। আমি হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, এখন ঢাকায় থাকি। আমি হচ্ছে পেশায় ডক্টর, চাইল্ড স্পেশালিস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হসপিটালে আছি। ওপি 34 ব্যাচে ছিলাম 2023 থেকে 2024। আচ্ছা, ধন্যবাদ। এরপরে শাওয়ানা সাদিয়া। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাসা কুমিল্লায় আর আমি চিটাগাং এ আছি। আমি একজন গৃহিণী আর ওপি 6 ব্যাচে ছিলাম 2021 সালে। আবার এখন রানিং ওপি 37 ব্যাচের ওদের এখানেও আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিদরাতুল মুনতাহা। আসসালামু আলাইকুম, আমার নাম সিদ্ধাতুল মুনতাহা। আমি চট্টগ্রাম থেকে আর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ছি। আর আমি বেসিক কোর্স করেছি 2023 থেকে 24 সালে ওপি 34। ওপি 34। আচ্ছা, এরপরে সিদরাতুল মুনতাহা ইকরা। আপনারা কি একই মানুষ নাকি আলাদা? সিদরাতুল মুনতাহা ইকরা, এটা তো মনে হচ্ছে আরেকজন। আমি আরেকজন। আচ্ছা, জি, আপনার আচ্ছা, পরিচয় দেন। আমি সিদরাতুল মুনতাহা ইকরা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অর্থনীতিতে অনার্স ফাইনাল ইয়ার। আর হচ্ছে আমি ওপি 27 ছিলাম, যেটা 2022 শুরু হয়েছিল আর 2023 শেষ হয়েছে। আর আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, ধন্যবাদ। এরপরে সুমাইয়া। আসসালামু আলাইকুম ওস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। আমি সুমাইয়া। বর্তমানে পড়াশোনা করছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে। আমার ব্যাচ ছিল ওএম 17, এখন ওটা রানিং আছে। ওএম 17 আপনি? জি। আচ্ছা, এরপরে আরেকজন সুমাইয়া দেখতেছি। আপনারা কি একই একজনই?
সুমাইয়া, আরেকজনকে দেখতেছি আমি। আচ্ছা, এরপরে তাসনিম নূর। তাসনিম নূর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি যশোর থেকে আর আমি পড়াশোনা করতেছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর আমার ব্যাচ ওপি 34। ওকে, 30, ঠিক আছে। জারিন তাসনিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ফাজিল প্রথম বর্ষ, আর বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটিতে আরবি সাহিত্যে প্রথম বর্ষে আছে অধ্যয়নরত। আমার বাড়ি নারায়ণগঞ্জ, থাকি নারায়ণগঞ্জ। আমার ব্যাচ ছিল 2023 সালে ওএম 14-এ। ওএম 14। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। মনে হচ্ছে সবার সাথে পরিচিত হয়ে গেলাম। কেউ কি বাকি আছেন? কেউ বাদ পড়ে গেছেন এরকম আছেন? কেউ যদি বাদ পড়ে থাকেন তাহলে নিজেই চলে আসতে পারেন সামনে। আচ্ছা, কেউ বাকি নাই মনে হচ্ছে। আসলে পারস্পরিক এই পরিচয়ের মাধ্যমে কিছু ফায়দা আছে। প্রথম ফায়দা হচ্ছে আমাদের কোর্স কেন্দ্রিক কিছু ফায়দা। সেটা হচ্ছে যে এই কোর্সে, বিশেষ করে অ্যাডভান্স কোর্সে তো আসলে বিভিন্ন মানে ব্যাচের শিক্ষার্থীরা আসে বিভিন্ন সময়। তো এটা জানা যায় যে কে কখন শেষ করেছে, কতজন শিক্ষার্থী আছে যারা অনেক বেশি পুরাতন, বা কতজন আছে যারা আসলে নতুন। তো এখানে আপনাদের যেটা আমার কাছে মনে হলো যে পুরাতন শিক্ষার্থী খুব কম। সবাই যা মনে হলো 2023-24 সেশনের শিক্ষার্থী বেশি। 2022-এর কিছু আছে দেখলাম, আর 2020 বা 21-এর খুব কম, 1-2 জন করে এরকম মনে হলো। আচ্ছা, তো স্বাভাবিকভাবে প্রথম ক্লাস হিসেবে আমাদের এই যে কোর্স, অ্যাডভান্স কোর্স, এ সম্পর্কে কিছু বলা খুবই প্রয়োজনীয়। যদিও আপনারা আশা করি বিস্তারিত শুনে এরপরে ভর্তি হয়েছেন, তারপরেও আমরা অ্যাডভান্স কোর্স সম্পর্কে কিছু আলোচনা করতে পারি। আসলে যদিও এটার নাম অ্যাডভান্স কোর্স, ঠিক আছে, অ্যাডভান্স যদিও বলা হয় কোন হিসেবে, যে আপনারা বেসিক অ্যারাবিক কোর্স শেষ করেছেন সেই হিসেবে আসলে এটাকে অ্যাডভান্স কোর্স বলা হয়। কিন্তু এটার অফিসিয়ালি নাম হয়তো আপনারা দেখেছেন, এটার অফিসিয়ালি আমাদের এই কোর্সের নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম। ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম। এবং ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম এটা হচ্ছে আমাদের অ্যারাবিক মিডিয়াম, আরবি মাধ্যম। আরবি মাধ্যম কিভাবে? আরবি মাধ্যম হচ্ছে এভাবে যে এখানে আপনারা যে কিতাবগুলো পড়বেন এগুলো সব হচ্ছে আরবিতে, আরবি বই পড়বেন। আমাদের এখানে এই কোর্সে বাংলা কোনো বই নেই। হ্যাঁ, বাংলা একটা বা দুইটা বই আছে। একটা বই আছে, সেটা হচ্ছে বালাগাত যেহেতু আপনারা এর আগে পড়েন নাই, এই কারণে আমরা আরবি কিতাব রাখি নাই বালাগাতে। যাই হোক, ওইটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা সময় মতো হবে। তো এটা আসলে মূলত আমাদের এই কোর্সের নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, অ্যারাবিক মিডিয়াম। তো এখানে আপনারা কি পড়বেন? প্রথমে আমাদের বেসিক কোর্সের যে শীটগুলো আছে সেই শীটগুলোর এটা একটা রিভিশন ক্লাস বলতে পারেন। প্রথম প্রায় 23 থেকে 24টা ক্লাস হবে রিভিশন ক্লাস। রিভিশন ক্লাসটা কেন আসলে রাখা হলো অ্যাডভান্সের আগে, এটা অনেকের প্রশ্ন আসতে পারে। এটা এই কারণে রাখা হয়েছে, আমাদের পূর্ব অভিজ্ঞতা যেটা, এর আগেও আপনাদের এই বেচের আগে আরো প্রায় 3-4টা বেচ গত হয়েছে অ্যাডভান্সের। তো আসলে আমাদের প্রথম 2 বেচের যে অভিজ্ঞতা, আমাদের তৃতীয় বেচ থেকে হচ্ছে বেসিকের রিভিশন ক্লাস রাখা হয়েছে আর কি, বেসিকের লেকচার শিটে রিভিশন ক্লাস রাখা হয়েছে, এর আগে আসলে ছিল না। তো যার কারণে আমরা যে জিনিসটা আর আমাদের যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে
যেহেতু অধিকাংশই আপনারা ব্যস্ত এবং অন্য কোনো কাজ বা অন্য কোনো পড়াশোনার সাথে যুক্ত, যার কারণে দেখা যায় যে বেসিক কোর্স শেষ করার পরে অনেকেরই এমন হয় যে আর আরবি ভাষার চর্চার সাথে যুক্ত থাকতে পারে না, আরবি ভাষার চর্চার সাথে যুক্ত থাকতে পারে না, যার কারণে বেসিকের নিয়ম কানুন অনেকেই দেখা যায় যে ভুলে যায় এটার কারণে। এখন একজন শিক্ষার্থীর যখন বেসিক ঠিক নাই, বেসিক যখন তার দুর্বল, বেসিক তার দুর্বল, তো বেসিক দুর্বল হলে তাকে নিয়ে আসলে মানে আরবি বই পড়া এটা খুব কঠিন। যখন একজনের বেসিক দুর্বল, একজন শিক্ষার্থীর বেসিক দুর্বল, তখন তাকে আমি অ্যাডভান্স লেভেলের পড়াশোনা কিভাবে দিব, সে নিতে পারবে না। তো আমাদের প্রথম 2 ব্যাচের অভিজ্ঞতার পরে আমরা এরপর থেকে রিভিশন বেচ চালু করি, রিভিশন ক্লাসটা চালু করি। তো আলহামদুলিল্লাহ এটার একটা সুন্দর সুফল আমরা আসলে পেয়েছি। এখনো বর্তমান রানিং যে বেচ আছে অ্যাডভান্সের, আমরা মাশাআল্লাহ ভালো সুফল দেখতে পাচ্ছি এটার কারণে। তো এই জন্য আসলে প্রথমে প্রায় 23 থেকে 24টা বা 25টা ক্লাস এটা আমাদের রিভিশন ক্লাস হবে বেসিকের উপরে। আর এই 25টা ক্লাস আসলে মূলত অ্যাডভান্সের কোর্সের ক্লাস হিসেবে ধরা হয় না, ঠিক আছে? এটাও মনে রাখতে হবে। এজন্য আপনারা যারা ভর্তি হয়েছেন এরকম মনে করলেও হবে না যে বাস আমি ভর্তি হয়ে গেছি, আমি অ্যাডভান্সের শিক্ষার্থী হয়ে গেছি। কেন? কারণ আমাদের মূল অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণ করার জন্য তার আগে একটা পরীক্ষা হবে, এটা হচ্ছে অ্যাডভান্সের জন্য ভর্তি পরীক্ষার মতো, এবং এই ভর্তি পরীক্ষাটা হবে হচ্ছে বেসিকের লেকচার শিটের উপরে। এটা আমি এই জন্য শুরুতেই বলে দিচ্ছি যাতে এখন থেকেই আপনি প্রস্তুতি নিতে পারেন। অনেকে এরকম মনে করতে পারে যে বেসিকের লেকচার শিট আবার পড়বো, ঠিক আছে? তো দেখা যায় যে প্রথম দিকের ক্লাসগুলোতে তার মনোযোগ নাই, সে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি মূল অ্যাডভান্স কোর্সে শরিক হতে চান তাহলে এই রিভিশন ক্লাসগুলো আপনাকে খুব ভালোভাবে করতে হবে। আপনার রিভিশন ক্লাসের পারফরমেন্স, তার পাশাপাশি ভর্তি পরীক্ষায় আপনার রেজাল্ট, এটার উপরে নির্ভর করবে যে আপনি আমাদের মূল অ্যাডভান্স কোর্সে পড়ার উপযুক্ত কিনা। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এখানে অ্যাডভান্স কোর্স শুরু হয়েছে মানে, যদিও আমরা বলছি যে অ্যাডভান্স কোর্স শুরু হয়ে গেছে, আসলে অ্যাডভান্স কোর্স শুরু হয় নাই এখনো। অ্যাডভান্স কোর্স শুরু হবে ভর্তি পরীক্ষার পরে। এটা হচ্ছে এখন আমাদের 24 থেকে 25টা ক্লাস, সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাডভান্সের জন্য আমরা মানে তৈরি করব। বা আপনারা দেখা গেছে অনেকে 2023 সালে শেষ করেছে, 23 সালে শেষ করার শিক্ষার্থী বেশি, এবং 2023 সালে শেষ করার পরে সে আর পড়ার সুযোগ পায় নাই। এটাই অধিকাংশের অবস্থা এরকম হবে যদি আমরা খোঁজ নিই। তো যার কারণে তার পিছনের নিয়ম কানুন সে অনেক কিছুই ভুলে গেছে। আর আরবি ভাষা, আরবি ভাষা এটা আমাদের কাছে একটা নতুন ভাষার মতন, মানে শিখার ক্ষেত্রে এটা একটা নতুন ভাষার মতন। মানে আমাদের কাছে জটিলতাটা হয় কেন? আরবি ভাষার জটিলতাটা এই কারণেই হয় যে আমরা এটার সাথে ইউজ টু না। যেমনটা ইংলিজির সাথে আমাদের যে সম্পর্কটা, আরবির সাথে আমাদের সম্পর্কটা তেমন না। আসলে আরবির সাথে সম্পর্কটা আমাদের অনেক দুর্বল, আরবির সাথে ওঠা বসা আমাদের খুব কম। ইংরেজি ভাষার সাথে আমরা যতটা বেশি পরিচিত, আরবি ভাষার সাথে আমরা ততটা বেশি পরিচিত না, যার কারণে আরবি ভাষা আমাদের কাছে একটু কঠিন মনে হয়। তো যাই হোক, এই কারণে দেখা গেছে যে ওই যে আমি কোর্স করেছি 6 মাসের বেসিক কোর্স, এরপরে আমি আর যখন পড়ি নাই, আমি যখন আমার বেসিকের যে লেকচার শিট গুলো সেগুলো এরকম পাওয়া যাবে অনেকে যে সে আর খুলেও দেখে নাই, সুযোগ পায় নাই। আমরা বলবো যে সুযোগ পায় নাই, তার সুযোগ হয় নাই, তার ইচ্ছা ছিল কিন্তু সে সুযোগ করতে পারে নাই। তো এরকম অবস্থায় একজন শিক্ষার্থীকে নিয়ে যদি আমরা মূল অ্যাডভান্স কোর্স শুরু করে ফেলি তাহলে এটা তার জন্য কষ্টকর, সে আনন্দ পাবে না, সে
এই অ্যাডভান্স কোর্স থেকে সেই কাঙ্ক্ষিত যে সফলতা সেটা সে অর্জন করতে পারবে। তো এই কারণে আসলে এই আয়োজনটা করা। আর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত নাম্বার পেতে হবে। তার পাশাপাশি আপনার ক্লাসের পারফরমেন্স, ক্লাসের উপস্থিতি, ক্লাসের পারফরমেন্স, এই সমস্ত কিছু চেক করা হবে, সমস্ত কিছু লক্ষ্য করা হবে আপনি মূল অ্যাডভান্স কোর্সের জন্য উপযুক্ত কিনা এটার জন্য। কারণ কি? কারণ হচ্ছে অ্যাডভান্স কোর্সটা একটা দীর্ঘমেয়াদী একটা কোর্স। আপনারা জানেন যে প্রায় 1 বছরের কোর্স, এটা প্রায় 1 বছরের কোর্স, একটা লং একটা জার্নি। তো এই লং জার্নিতে যদি আপনার কাছে আপনার যদি উপযুক্ত পাথেও না থাকে, আপনি এক জায়গায় জার্নি করার জন্য বের হয়েছেন, একটা লং জার্নিতে আপনি বের হয়েছেন, একটা ভ্রমণের জন্য আপনি বের হয়েছেন, কিন্তু আপনার কাছে পাথেও নাই, তাহলে ওই জার্নিটা আপনি কিন্তু এনজয় করতে পারবেন না, সম্ভব না। আপনার পদে পদে, পথে পথে আপনার বিভিন্ন দুর্যোগের বা বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে, কষ্টের সম্মুখীন আপনাকে হতে হবে, এবং আপনি আনন্দটা হারিয়ে ফেলবেন, আপনি মজাটা হারিয়ে ফেলবেন সফরের। তো ঠিক বিষয়টা এরকম, শিক্ষার ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রেও বিষয়টা এরকম। আমরা যখন একটা লং জার্নিতে যাচ্ছি, প্রায় 1 বছরের কোর্স, তো এখানে যদি আপনি সুন্দরভাবে আপনার সময়টা কাটাতে চান, তাহলে অবশ্যই আপনার ওই পাথেও দরকার, যেই পাথেও আপনাকে আনন্দের সাথে এই জার্নিটা পার করিয়ে দিবে। তো এই জন্য আমি সবার কাছে যে আহ্বানটা রাখবো এবং অনুরোধ রাখবো, সেটা হচ্ছে যে রিভিশন ব্যাচের রিভিশন ক্লাসগুলোকে কেউ মানে গুরুত্বহীন মনে করবেন না, কখনোই না। এবং এখানে অমনোযোগিতা থাকারও কোনো ধরনের মানে ইচ্ছা করবেন না। আমি যেন কাউকে অমনোযোগী না পাই, এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। অমনোযোগিতা এবং গুরুত্বহীনতা এটা আপনাকে কোর্সের যে মূল ধারা সেখান থেকে দূরে সরিয়ে দিবে। এবং আমি বলবো সবাইকে শুরু থেকেই অ্যাক্টিভ, শুরু থেকেই অ্যাক্টিভ। আমাদের অনেক সময় যেই জিনিসটা হয় যে আমরা অনেক সময় মনে করি আচ্ছা মাত্র তো শুরু হলো কোর্সটা বা ক্লাসগুলো মাত্র শুরু হলো, আচ্ছা আস্তে আস্তে নিয়ে আসি, আস্তে আস্তে মনোযোগী হব। আর আবার অনেকে মনে করে আচ্ছা প্রথম দিকের ক্লাস তো সহজ, ক্লাসে উপস্থিত না হলাম, ক্লাসে পড়া না পড়লাম, কি হবে, সামনের সপ্তাহ থেকে শুরু করব। না, আপনাকে প্রথম দিনই ঝান্ডা গেড়ে ফেলতে হবে, প্রথম দিনই আপনাকে একদম প্রস্তুতি নিয়ে নিতে হবে, ঠিক আছে? যেন শয়তান আপনাকে কোনোভাবেই ধোঁকা দিতে না পারে, অন্য কোনো দিকে প্ররোচিত না করতে পারে। শয়তানকে শুরুতেই খতম করে ফেলতে হবে। শয়তানের ধোঁকায় প্রথমেই পড়া যাবে না, প্রথম দিনেই শয়তানকে কাবু করে ফেলতে হবে, অলসতাকে কাবু করে ফেলতে হবে, প্রথম দিন থেকেই মনোযোগী হইতে হবে। প্রথম ক্লাস এবং শেষ ক্লাস যেন একরকম হয়, আমাদের প্রথম ক্লাস এবং শেষ ক্লাস যেন একরকম হয়, এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এইভাবে আমাদেরকে এই জার্নিটা শেষ করতে হবে ইনশাআল্লাহ। তো আচ্ছা, এরপরে আসেন যেটা বলতেছিলাম, যে যখন আমরা মূল অ্যাডভান্স কোর্সে যাব সেখানে আমরা কি কি বিষয় পড়ব। মূল অ্যাডভান্স কোর্সটা আমাদের মূলত শুরু হবে হচ্ছে 2টা জিনিস দিয়ে। 1 নম্বর হচ্ছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, তার পাশাপাশি আন নুসুসুল মুখতারা। আমরা প্রচুর পরিমাণে রিডিং প্র্যাকটিস করব, আমাদের রিডিং স্কিল উন্নত করার জন্য প্রচুর পরিমাণে আমরা এই প্যাসেজ প্র্যাকটিস আমরা করব। তার পাশাপাশি আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু ব্যাকরণ থাকবে, যেই ব্যাকরণগুলো আমরা বেসিকে পড়ি নাই, যেই ব্যাকরণগুলো বেসিকের জন্য উপযুক্ত না, সেগুলো আমরা অ্যাডভান্সে নিয়ে আসছি। অ্যাডভান্সে আপনারা সেই ব্যাকরণগুলো পড়বেন। এটা আমাদের মোটামুটি অনেক সময় যাবে, এখানে প্রায় 3 মাস বা 4 মাসের কাছাকাছি বা 3 মাস। এরপরেই আমাদের শুরু হবে
আসিরাতুন নাবাবিয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আরবিতে পড়বো। পুরো একটা বই, পুরো সিরাতটা আমরা আরবিতে পড়বো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা তাফসির শুরু করব। তাফসির শুরু করার আগে এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হচ্ছে ইলমুল বালাগা, আরবি অলংকার শাস্ত্র। এই আরবি অলংকার শাস্ত্র সম্পর্কে আমাদের আলোচনা আছে, আমাদের আলাদা লেকচার শিট আছে। ইলমুল বালাগা শেষ করার পরে ইনশাল্লাহ আমরা তাফসির শুরু করে ফেলবো। ঠিক আছে, তাফসির পড়ব। তাফসিরের পরে আমরা উসুলুল হাদিস পড়ব। উসুলুল হাদিসের সাথে আমরা হাদিসের একটা কিতাব পড়ব ইনশাল্লাহ। হাদিসের সেশন শেষ হওয়ার পরে আমরা উসুলুল ফিকহ এবং ফিকহের আমাদের একটা নির্ধারিত কিতাব আছে, আপনারা সব পেয়ে যাবেন আশা করি। এটা পড়ব। উসুলুল ফিকহের পরে ইনশাআল্লাহ আকিদার ক্লাস, আমাদের আকিদা সেশনের মাধ্যমে আমাদের এই ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের এই কোর্সটা ইনশাআল্লাহ শেষ হবে আল্লাহ চাহে তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এ হচ্ছে মোটামুটি কোর্স প্ল্যান আমাদের। আচ্ছা, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হাত উঠাবেন, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত উঠান, কোনো বিষয়ে যদি জানার থাকে বা কোনো কিছু বলার থাকে হাত উঠান, আমি সুযোগ দিব সবাইকে কথা বলার। আচ্ছা, জি, ফাতেমা রায়হানা বলেন। অলংকার শাস্ত্র কি? ইলমুল বালাগাত বা যা বললেন সেটা বুঝলাম। আচ্ছা, এটা ইনশাল্লাহ আমরা যখন পড়বো তখন বুঝবেন। বাংলাতে অলংকার শাস্ত্র আছে, প্রত্যেক শাস্ত্রতেই অলংকার শাস্ত্র আছে, ঠিক আছে? প্রত্যেক ভাষাতেই অলংকার শাস্ত্র আছে, যেটা ভাষাকে আসলে নিয়ন্ত্রণ করে। বা যদি এক বাক্যে আমরা এটার পরিচয় জানতে চাই, তাহলে সেটা হচ্ছে যে অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে পারা, এটার নাম হচ্ছে বালাগা। অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে পারা, কখন কোন কথা কিভাবে বলতে হবে, এটা হচ্ছে ইলমুল বালাগা নিয়ন্ত্রণ করে বা ইলমুল বালাগা আমাদেরকে শেখাবে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা ইলমুল বালাগার পরিচয় সম্পর্কে সময় মতো বিস্তারিত জানবো। এরপরে নাইম রহমান, জি। জি উস্তাদ, আপনি বললেন যে আমরা উসুলুল হাদিস পড়বো এবং হাদিসের কিতাব পড়বো। তো উসুলের হাদিস এবং হাদিসের উপরে কোন কোন বই পড়বো এবং আকীদার কোন বই পড়বো আমরা? আচ্ছা, উসুলুল হাদিসের জন্য, যেহেতু উসুলুল হাদিস আপনারা প্রথম পড়বেন একদম, এই জন্য এটা আমাদের নিজেদের তৈরিকৃত একটা লেকচার শিট আছে, সেটা আমরা পড়বো। আর হাদিসের কিতাব হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর যে আরবাঈন আছে, আরবাঈনের একটা ব্যাখ্যা গ্রন্থ আমরা পড়বো। আর আকীদার ক্ষেত্রে পড়বো হচ্ছে আল আকিদাতুত তাহাউইয়া ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে ইকবাল হোসাইন। জি মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে আমাদের যে পিছনে যে রিভিশন ক্লাসটা নেওয়া হবে, এই ক্লাসগুলো একেবারে কি প্রথম ক্লাস থেকেই একেবারে আপনার অষ্টান্নতম ক্লাস পর্যন্ত যা আছে টোটালি নেওয়া হবে, নাকি স্পেশালি কোনো সংখ্যা থাকবে? না, একদম ইনশাল্লাহ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা। এটা কেমন ভাবে হতে পারে যদি সংক্ষেপে বলেন? ধরেন এতগুলো ক্লাস, 20টা ক্লাসে সংক্ষেপে নেওয়া কিভাবে সম্ভব হবে? আমাদের জন্য কিভাবে আমরা কভার করতে পারবো? আচ্ছা, এই সম্পর্কে আমি ইনশাল্লাহ বলবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আয়েশা খাতুন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। আমি তো অনেক আগের ব্যাচের 2020 সালের। তো জি। তখন পরে পরবর্তী বছরগুলোতে ভাই অনেক কিছু আপডেট করছে, নতুন অ্যাড করছে হুম। শীট গুলোতে। তো আমার কাছে সেই সকল শীট গুলা নাই। তো আমাদেরকে প্রোভাইড করা হবে আবার শীটস গুলা, নাকি কিভাবে আমরা মানে পাবো? এগুলো কি প্রোভাইড করবেন? আচ্ছা, এটার জন্য
আহ দুইটা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে যে আসলে লেকচার শিট তো খুব পরিবর্তন হয়েছে এই কয়েক বছরে। তো আপনি যদি চান তাহলে আসলে নতুন বই সংগ্রহ করতে পারেন, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যে নতুন যে লেকচার শিট আছে সেগুলোর লিংক আমি দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। আচ্ছা, আর কেউ কোনো কিছু বলতে চান? কারো কোনো প্রশ্ন? ওস্তাদ আমাদের শিডিউলটা কিরকম হবে? আচ্ছা, শিডিউল হচ্ছে শনি সোম বুধ, ইনশাআল্লাহ শনি সোম বুধ। আহ বাংলাদেশে এশার জামাত কখন এখন? 8:30। তাহলে আমরা কয়টা থেকে শুরু করতে পারি? 8:50? স্যার 9:15 হলে ভালো হয়। আমার 9টা? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ 9টা থেকে। হ্যাঁ, শনি সোম বুধ রাত 9টা থেকে ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাসটা হচ্ছে আজকে বুধবার, তো গেল সোমবার, বুধবার। বুধবার হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, ফাহিম মোহাম্মদ বলেন। স্যার আল আরাবি বাইনাইয়া থেকে কোন কোন খণ্ড থেকে পড়ানো হবে? আল আরাবিয়াতু বাইনা ইয়াদিক এটা আসলে আমাদের নির্বাচিত, ঠিক আছে? আমরা কয়েক খণ্ড থেকেই এটা মানে নির্বাচিত আর কি। ওস্তাদ আমাদের যে আগের ও OM17 যে ক্লাসটা আরো রয়ে গেছে কিছু, এটা কতটা ক্লাস হবে আর? আচ্ছা, এটা আপনি যিনি ওস্তাদ এখন ওনার সাথে কথা বলবেন, হ্যাঁ উনি জি বলবেন। ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল। জি, ওস্তাদ আরবাইন আন নওয়াবি এটা কার সারা পড়ানো হবে? এটা উনি হচ্ছেন শানকিতি। আমার ওনার পুরো নামটা মনে নাই। শানকিতি, উনি আরবের জি মৌরতানিয়ার জি একজন শায়েখ। জি ওস্তাদ। আচ্ছা, আর কারো প্রশ্ন বলেন। জি স্যার, মানে ক্লাস কয়জনে নেবেন? আপনি কি সব ক্লাস নেবেন? এখান অন্য উস্তাদও থাকবে? আচ্ছা, আপাতত আমি আছি আপনাদের সাথে। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের ক্লাস শুরু করতে পারি? জি ওস্তাদ, জি ওস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, ভাজি রেখে আচ্ছা, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা একদম শুরু থেকে একদম আমাদের প্রথম লেকচার শিট যেটা, সেটা দিয়ে আমরা শুরু করতেছি। সবাই সবাই চিনতে পারতেছেন তো? লেকচার শিট সবাই চিনতে পারতেছেন? জি ওস্তাদ। জি জি, ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। আমরা আমাদের
আরবি ভাষার জার্নিটা শুরু করেছিলাম কালিমা বা পদ দিয়ে। আমরা জানি যে আরবিতে যেটাকে কালিমা বলে, বাংলায় তাকে পদ বলে, আর ইংরেজিতে কি বলে? পার্টস অফ স্পিচ। তো আরবি ভাষায় কালিমা হচ্ছে 3 প্রকার: এসএম, ফেল, হারফ। তো এসএম এটা বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ, এই তিনটা মিলে হচ্ছে ইসেম। আর ফেল হচ্ছে ক্রিয়া, হারফ হচ্ছে কি? অব্যয়। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে, আমরা জানি যে হারাকাত বা স্বরধ্বনি যেটা, সেটা হচ্ছে আরবিতে 3টি: ফাতহা, কাসরা, দম্মা। আর তানবিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে, আমরা এটা জানি। আচ্ছা, শুরুতেই আমি একটা জিনিস সবাইকে সতর্ক করতেছি এবং তানবিহ, এটা সেটা হচ্ছে যে যেহেতু এটা রিভিশন ক্লাস, সুতরাং স্বভাবতই আমরা একটু দ্রুত গতিতে যাব, কিন্তু তার মানে এটা না যে আপনি না বুঝে চলে যাবেন। আমি এটা কোনোভাবেই পছন্দ করি না। কারো যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে তিনি হাত তুলবেন এবং প্রশ্ন করবেন। এটা সবার কাছে আমার অনুরোধ। আমরা এখানে শেখার জন্য এসেছি, যে কোনো ধরনের প্রশ্ন, আল, ঠিক আছে, যে কোনো ধরনের প্রশ্ন এটা গ্রহণযোগ্য। পড়াশোনার সাথে সম্পৃক্ত যে কোনো প্রশ্ন এটা গ্রহণযোগ্য। প্রশ্ন করতে কেউ কোনো দ্বিধা করবেন না। আমি প্রশ্ন করলে রাগ করি না, ঠিক আছে? এই নির্ভয়ে প্রশ্ন করতে পারবেন, এই ভয় নিতে হবে না যে ওস্তাদ কি মনে করবে। আমি প্রশ্ন করলে কখনোই রাগ করি না। আমার কোনো ব্যাচের স্টুডেন্ট এটা বলতে পারবে না আশা করি, বা আমরা আসলে কেউই, আমাদের এটা এটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত বিষয় সবার, যে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। এবং অ্যাডভান্স কোর্স আরো বেশি উন্মুক্ত, এটা আরো বেশি উন্মুক্ত। সবাই নির্দ্বিধায় নির্ভয়ে প্রশ্ন করবেন। যদি এরকম হয় যে আমি পারি না, আমি না পারতে পারি, আমি মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা আছে, আমি সবকিছু জেনে সবকিছু পেরে এরপরে এখানে বসি নাই, আমি সবকিছু পারি এই জন্য আমাকে এখানে বসাইছে বা এই জন্য আমি এখানে বসেছি, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? আমি মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা আছে, আমি অনেক কিছু জানি না। আমি আপনাদের সাথে মজা করার জন্য বসেছি। কারো যে কোনো ধরনের প্রশ্ন করবেন, যদি আমি না পারি তাহলে আমি জেনে আপনাকে জানাবো, কিন্তু প্রশ্ন করতে কেউ সংকোচ বোধ করবেন না ইনশাআল্লাহ। আমরা শিখে এরপরে উঠবো, আমাদের টার্গেট হচ্ছে আমরা শিখে এরপরে উঠবো ক্লাস থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সবাই আমার কথা বুঝে আসছে সবার? জি। এরপরে আসেন জিন্স। আরবিতে জিন্স হচ্ছে 2 প্রকার: মুদাক্কার, মুআন্নাস। আমরা জানি অন্য ভাষায়, ইংরেজিতে 4 প্রকার, বা বাংলাতেও কি 4 প্রকার, কিন্তু আরবিতে একটা যে কোনো শব্দ সেটা হয়তোবা মুদাক্কার হবে অথবা মুআন্নাস হবে। আরবিতে তৃতীয় লিঙ্গ বলতে কোনো লিঙ্গ নাই, মানে পড়াশোনার ক্ষেত্রে, মানে ভাষায় ব্যবহারের ক্ষেত্রে তৃতীয় কোনো লিঙ্গ নাই। লিঙ্গ দুটোই, মুদাক্কার এবং মুআন্নাস। এবং আমরা জানি যে এই মুজাক্কার মুআন্নাস গুলো নির্ণয় হয় হচ্ছে আরবি ভাষাভাষী মানুষদের ব্যবহারের মাধ্যমে। এগুলো আপনারা জানেন, বেসিকে আপনারা পড়েছেন। এখন আসেন মুআন্নাসের আলামত। মুআন্নাসের আলামতকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থগত মুআন্নাস, সেটা হচ্ছে যে আমরা শব্দটার অর্থের দিকে তাকালে বুঝতে পারবো যে এই শব্দটা মুআন্নাস। যেমন উম্মুন অর্থ কি? মা, এটা মুআন্নাস, এটার জন্য কোনো আলামতের প্রয়োজন নাই। উখতুন, বোন, এটা বোঝার জন্য কোনো আলামার প্রয়োজন নাই। আরেকটা হচ্ছে গোলতা। যদি আমি কোনো শব্দের শেষে গোলতা দেখতে পাই তাহলে আমি বুঝবো যে এটা মুআন্নাস। তবে গোলতার ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গোলতাটা অবশ্যই অতিরিক্ত হতে হবে, মূল শব্দের বা মূল অক্ষরের অন্তর্ভুক্ত হতে পারবে না। আপনারা মূল অক্ষর কি তাও আপনারা জানেন, আপনারা ফেইলের ক্লাসে মাদ্দা এই সম্পর্কে জেনে আসছেন। মাদ্দা মূল অক্ষর, প্রত্যেকটা শব্দের মূল থাকে, ঠিক আছে, তার মূল গঠন থাকে। তো গোলতাটা অবশ্যই তার মূল গঠনের অন্তর্ভুক্ত হবে না, বরং অতিরিক্ত হবে। যদি অতিরিক্ত হয় তাহলে সেটাকে আমরা মুআন্নাসের আলামত হিসেবে
গ্রহণ করব। বুঝে আসছে সবার? জি জি উস্তাদ। আচ্ছা, জি উস্তাদ। এই যে দুটো আলামতের কথা আমরা বললাম, এই দুটো আলামতের ভিত্তিতেই আমরা মুয়ান্নাস শব্দ আসলে বেশি পাবো। এখন আসেন, আরবিতে কিছু জড় বস্তু আছে, ঠিক আছে, যেগুলোকে আমরা আমাদের বাংলায় ক্লিবলিঙ্গ বলি। তো আরবিতে এই যে ক্লিবলিঙ্গ গুলো মুজাক্কার বা মুয়ান্নাস কিভাবে হয় আমরা জানি যে এগুলো আসলে আরবদের ব্যবহার। আরবরা যেই শব্দটাকে মুজাক্কারের জন্য ব্যবহার করেছে, আমরাও সেই শব্দটাকে মুজাক্কারের জন্যই ব্যবহার করব। তারা যে শব্দটাকে মুয়ান্নাসের জন্য ব্যবহার করেছে, আমরা সেই শব্দটাকে মুয়ান্নাসের জন্যই ব্যবহার করব। এজন্য সাইয়ারাতুন এটা কেন মুয়ান্নাস, এই প্রশ্ন এটা কি অহেতুক, এই প্রশ্ন আমরা করতে পারি না যে সাইয়ারাতুন এটা কেন মুয়ান্নাস, সাইয়ারুন কেন বললো না। না, এটা তাদের ব্যবহার, যে তারা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। বা কিতাবুন এটা মুজাক্কার, কেউ বলতে পারে বইয়ের মধ্যে আবার মুজাক্কার মুয়ান্নাস কি? আসলে বইয়ের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস না, বরং শব্দটার যে ব্যবহার, এই ব্যবহারের মধ্যে হচ্ছে মুজাক্কার মুয়ান্নাসের বিষয়টা। ঠিক আছে, এরপরে আমরা যে আলোচনায় আসতে পারি সেটা হচ্ছে মুয়ান্নাসের আরো কিছু আলামত। মুয়ান্নাসের আরো দুটো আলামত আছে। একটা হচ্ছে আল আলিফুল মাকসুরা, যেটাকে ছোট আলিফ বলি, আমরা বাংলায় আমরা ছোট আলিফ বলি। তো ছোট আলিফটা চিনবো কিভাবে? ছোট আলিফ চিনার জন্য এভাবে আমরা বলি যে ইয়া তার উপরে খাড়া জবর বলি আমরা। ওই খাড়া জবরটা আসলে মূলত ছোট আলিফটা। ঠিক আছে, তো কোন শব্দের শেষে যদি ইয়া তার উপরে খাড়া জবর বা আলিফুল লাজেমা বলে, এটাকে আলিফে লাজেমা বলে, তো এই আলিফে লাজেমা যদি আমি পাই তাহলে আমি বুঝবো যে এটা হচ্ছে আলিফে মাকসুরা। ইয়া তার উপরে কি আলিফে লাজেমা বা এই যে ছোট আলিফ যেটা, এটা হচ্ছে আলিফে মাকসুরা। তো কোন শব্দের শেষে যদি আলিফে মাকসুরা থাকে তাহলে সেটা মুয়ান্নাসের আলামত, সে শব্দটা কি মুয়ান্নাস। 2 নম্বর হচ্ছে আল আলিফুল মামদুদা। আলিফে মামদুদা বলা হয় যে শব্দের শেষে আলিফ হামজা থাকা, অতিরিক্ত, মনে রাখতে হবে, অতিরিক্ত আলিফ এবং হামজা থাকা, মানে মূল গঠনের মধ্য থেকে হবে না আলিফ হামজাটা, বরং আলিফ হামজাটা হবে মূল শব্দের অতিরিক্ত। যেমন সফরাউ, ঠিক আছে, আময়াউ, বুঝতে পারছেন সবাই? এখন জি অনেকের কাছে প্রশ্ন আসে যে হিদাউন এটা কেন মুয়ান্নাস না? প্রথম কথা হচ্ছে যে হিদাউন এর যে আলিফ হামজা আমরা দেখতেছি, এখানে আলিফ হামজা এটা অতিরিক্ত না। দ্বিতীয় কথা হচ্ছে যে আলিফে মামদুদা চেনার আরেকটা যেটা সহজ ভাবে আমরা বলি সেটা হচ্ছে যে আলিফ এবং হামজা অবশ্যই 3 হরফের পরে হবে। 4 হরফের পরেও হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে 3 হরফের পরে হবে আলিফ হামজা। যদি আমি 3 হরফের পরে দেখি তাহলে আমি বুঝবো যে এটা হচ্ছে কি মুয়ান্নাস। আলিফ এটা মামদুদা। মানে স্বাভাবিক একটা বিষয়, এর ব্যতিক্রমও কখনো কখনো ঘটতে পারে, কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটতে পারে। আচ্ছা, এটা হচ্ছে মোটের উপরে আমরা বলতে পারি যে মুয়ান্নাসের আলামত আমরা শিখলাম। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এখানে এখানে আরো কিছু বিষয় আছে যে আহ এখানে আমরা এর আগে যে একটু আগে যে ইয়াগুলো পড়লাম, আলামতগুলো পড়লাম, সেই আলামতের সাথে এর কোনো মিল নাই, এরকম কিছু মুয়ান্নাস, যেমন আগুনের নাম, বাতাসের নাম, দেহের যে সমস্ত অঙ্গ দুটি করে, এবং আরো কিছু শব্দ আছে যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি, যেমন দারুন, এটার মধ্যে কোনো ধরনের আলামত নাই, তারপরেও সেটা কি মুয়ান্নাস। কেন? কারণ হচ্ছে আরবরা এই শব্দটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। বুঝে আসছে বিষয়? এই আলোচনায় কারো কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, তাহলে আপনারা আহ ক্লাসে এই যে শব্দগুলো এখানে, এই শব্দগুলো সব পড়ে আসবেন, ঠিক আছে? আমরা একদিনে মানে কয়েকটা লেকচার শিট পড়বো, 3-4টা লেকচার শিট, এবং শুরুর দিকে একটু আমরা দ্রুত গতিতেই চলবো, এজন্য যাতে শেষ দিকে আমরা একটু আস্তে আস্তে চলতে পারি, কারণ শেষ দিকের আলোচনাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং শেষ দিকের আলোচনাগুলো অনেকে মানে বুঝে না, ঠিক আছে, অনেকে মনে রাখতে পারে না। তো এই জন্য আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমরা শেষ দিকে একটু ধীরে ধীরে চলবো, কিন্তু শুরুর দিকে আমরা দ্রুত চলবো, তাড়াতাড়ি চলবো।
কারণ প্রথম দিকের আলোচনা মোটামুটি সবার মনে থাকে বা সবার এবং আলোচনাগুলো একটু সহজ। আচ্ছা, এরপরের লেকচার শিটে আসেন আদাত বা বচন। আমরা জানি যে আরবিতে বচন হচ্ছে 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জামা। তাসনিয়ার গঠন কিভাবে তাও আমরা জানি যে এক বচনের শব্দের শেষে যদি আলিফ নুন জের যুক্ত করা যায় তাহলে সেটা কি হয়ে যায়? তাসনিয়া তাসনিয়া। হয়ে যায়। যেমন বাবুন থেকে বাবানি, কলামুন থেকে কলামানি, জামিআতুন থেকে জামিআতানি, তবিবুন থেকে তবিবানি। ঠিক আছে, এরপরে আমরা যেতে পারি জমা। আরবিতে জমা আসলে 2 প্রকার, একটা হচ্ছে জামে তাকসির আর হচ্ছে জামে সালেম। আপনারা পড়েছেন এগুলো, যেহেতু পড়েছেন এই কারণে আমি শুরুতেই আলোচনা করতেছি, যদিও এগুলো পরে আসবে। তো আমরা জানি যে জামে সালেম বলা হয় যেই জমা করতে গেলে এক বচনের ভিত্তি নষ্ট হয় না, বা যেই যেই বহু বচনে এক বচনের ভিত্তি ঠিক থাকে তাকে বলে জামে সালেম। আর যার এক বচনের ভিত্তি ঠিক থাকে না, যেই বহুবচন করতে গেলে এক বচনের ভিত্তি ঠিক থাকে না, তাকে বলা হয় জামে তাকসির। সবার মনে আছে না? জি। যেমন এখানে আমরা দেখতেছি মুসলিমুনা, মুসলিমুনা, এটার এক বচন হচ্ছে মুসলিম। তো এই এক বচনের যে ভিত্তিটা সেটা সম্পূর্ণরূপে আমরা পাচ্ছি, সম্পূর্ণরূপে কি আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে জামে সালেম। তো জামে সালেম সেটা মুজাক্কারের জন্য হতে পারে, আবার মুয়ান্নাসের জন্য হতে পারে। যদি মুজাক্কারের জন্য হয় তাহলে কিভাবে হবে? ওয়াউনুন ইয়ানুন, ওয়াউনুন জবর ইয়ানুন জবর, এটা হচ্ছে মুজাক্কারের জন্য। আর মুয়ান্নাসের জন্য হচ্ছে আলিফ লম্বাতা। লম্বাতা মনে রাখার জন্য আমরা বলি যে আলিফ লম্বাতা। আচ্ছা, জি, কারো কোনো প্রশ্ন আছে আদাদের আলোচনায়? না স্যার। আমরা আসি মানিউত তানবিন, তানবিনকে বাধা প্রদানকারী। আমরা জানি যে তানবিন এটা হচ্ছে আরবি শব্দের স্বাভাবিক অবস্থা। কোন শব্দে তানবিন হওয়া এটা আরবি শব্দের কি স্বাভাবিক অবস্থা। এখন তানবিন কোথায় হতে পারবে না? তানবিন আমরা জানি যে 3 জায়গায় হতে পারে না। 1 নম্বর হচ্ছে যদি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়। শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে শেষে তানবিন দেওয়া যায় না। আরেকটা আমরা জানি যে মুদাফে তানবিন দেওয়া যায় না। আরেকটা হচ্ছে গায়রে মুনসারিফে তানবিন দেওয়া যায় না। বাকিগুলো আসবে, বাকি যে 2টা মুদাফ এবং গায়রে মুনসারিফ সময় মতো চলে আসবে ইনশাল্লাহ। তো এখানে আমাদের যেটা জানার সেটা হচ্ছে যে আলিফ লাম যুক্ত হলে তানবিন দেওয়া যাবে না। যেমন কিতাবুন, আল কিতাবু। আমাদের অনেক ভাই বোনদের, অনেক শিক্ষার্থীদের যে একটা সমস্যা থাকে সেটা হচ্ছে যে মানে শ্রুতি কটু পড়া। মানে সে মাশাআল্লাহ অনেক কিছু জানে, নিয়ম কানুন ব্যাকরণ অনেক কিছু জানে, কিন্তু আরবি যে পড়াটা সে পড়াটা তার সুন্দর না। ঠিক আছে, পড়াটা কি না, সুন্দর না। এটার পিছনে কয়েকটা কারণ হতে পারে। আচ্ছা, সুন্দর একটা ভালো একটা কথা মনে পড়ছে, এটা এখন বলে দিই। তো সেটার আসলে কয়েকটা কারণ হতে পারে। 1 নম্বর হচ্ছে তার আসলে সে কোরআন শরীফ সহি শুদ্ধ রূপে পড়তে পারে না, এটা একটা কারণ। ঠিক আছে, যার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ তার স্বাভাবিকভাবে আরবি পড়তে অসুবিধা হবে না। আরবি পড়তে তার আরবি পড়াটা শ্রুতিকটু হবে না, তার আরবি পড়া শুনতে ভালো লাগবে। তো যার যার এই ধরনের সমস্যা তার প্রতি আমার অনুরোধ হচ্ছে যে আপনি খুব দ্রুত কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখে ফেলেন। এর সাথে সাথে আমার এই যে জিনিসটা মনে পড়লো, খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু কোরআন তেলাওয়াত এটা একটা পরীক্ষা। ঠিক আছে, কোরআন তেলাওয়াত এটা আমাদের একটা পরীক্ষা। মৌখিক পরীক্ষা হবে আপনাদের, মৌখিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে। এবং মৌখিক পরীক্ষায় অবশ্যই অবশ্যই সবার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনা হবে। কারো যদি যদি কেউ মনে করেন যে আমার কোরআন তেলাওয়াত সহি না, তাহলে তার সামনে 2 মাস সময় আছে। ঠিক আছে, 2 মাস সময় আছে।
যত দ্রুত পারেন আপনি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে ফেলেন। যার কোরআন তেলাওয়াতে সমস্যা থাকবে সে যদি লিখিত পরীক্ষায় 100-তে 100 পায়, তারপরও তাকে আমি অ্যাডভান্সের সুযোগ দিব না। আমি এটা আজকে সরাহাতান বলে ফেললাম এবং বলে দিলাম। এটা গত বেচেও এরকম হয়েছে, গত বেচেও আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারেন। প্রত্যেকের কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। তো কোরআন তেলাওয়াতে যদি কারো সমস্যা থাকে সে লিখিত পরীক্ষায় 100-তে 100 পেলেও আমি তাকে অ্যাডভান্সের সুযোগ দিব না। তো এই জন্য সবাইকে আমি আজকে প্রথম ক্লাসই জানিয়ে দিলাম যাতে আপনি এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। যার কোরআন তেলাওয়াত সহি না তার জন্য আসলে এই পড়াশোনার কোনো মানে হয় না। মানে এটা দুঃখ নিয়ে বলতেছি, যার কোরআন তেলাওয়াত সহি না তার এই সমস্ত পড়াশোনার আসলে কোনো মানে হয় না, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারা এটা একজন মুমিনের সবচেয়ে বড় সিফাত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার। এটা অর্জন হওয়ার পরে এরপরে বাকিগুলো হবে, কিন্তু এটা অর্জনের আগে অন্য কোনো কিছু নিয়ে পড়ে থাকা এটা 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 কোনোভাবেই মানে উপযুক্ত না, কোনোভাবেই উচিত না। এজন্য যাদের সমস্যা আছে কোরআন তেলাওয়াতে তারা খুব দ্রুত, 2 মাস লাগে না কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করতে, 2 মাস লাগে না আসলে। ঠিক আছে, এজন্য সবার প্রতি অনুরোধ থাকবে যে যাদের যাদের সমস্যা আছে তারা এটা একটু ক্লিয়ার করে নেবেন। আর না হলে আমি দুঃখ প্রকাশ করব, আমি দুঃখিত হব, তখন আপনাকে আমাকে বলতে হবে যে সরি, আপনি আবার চেষ্টা করেন, এভাবে আমার বলে দিতে হবে। কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না থাকলে আমি তাকে সুযোগ দিব না। আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন আল হুরুফুশ শামসিয়্যা ওয়াল হুরুফুল কামারিয়্যা। আমরা জানি যে আরবিতে হরফ হচ্ছে 29টি। তো এই 29 হরফের মধ্যে কিছু হরফ আছে যেগুলোর শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লামটা উচ্চারণ হয় না। যদি লামটা উচ্চারণ না হয় তাহলে সেটাকে কি বলে, সেই হরফগুলোকে? হ্যাঁ, শামসিয়া। আল হুরুফুশ শামসিয়া। শামসিয়্যা বলে। আর যেগুলোর শুরুতে লামটা উচ্চারণ হয় সেগুলোকে কি বলে, সেগুলোকে কি হরফ বলে? আল হুরুফুল কামারিয়্যা। আচ্ছা, এরপরে আমাদের যে আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা এই শুরুর দিকে, সেটা হচ্ছে আল মারিফা ওয়ান নাকিরা। নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার বিবেচনায় এসএম হচ্ছে 2 প্রকার, মারিফা আর কি নাকিরা। নির্দিষ্ট এসএম, অনির্দিষ্ট এসএম। এখন কোন একটা এসএম সেটা নির্দিষ্ট আমি চিনবো কিভাবে, এটার জন্য আমাদের 4টা এটাকে অনেক নাহবিদরা প্রকার বলে, আবার কেউ আলামত হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, যদিও এখানে 5 প্রকারের কথা বলা হয়েছে বা 5টা বলা হয়েছে, কিন্তু এটা আসলে মূলত আপনারা যদি ব্যাকরণের বই দেখেন তাহলে 7টা দেখবেন। ঠিক আছে, বাকি 2টাকে আমরা পড়ি নাই বা আমাদের নাই, আছে অন্য জায়গায় আছে, এখানে নাই। ঠিক আছে, বাকি যে 2টা এটা অন্য জায়গায় আমাদের আছে, এখানে নাই, সবই আছে। আচ্ছা, প্রথম হচ্ছে ব্যক্তির নাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রপার নাউন। ঠিক আছে, কোনো একজন ব্যক্তির নাম, এটা কি মারেফা। দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। এখন আরবিতে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কিভাবে হয়? আলিফ লামের মাধ্যমে হয়। তাহলে আলিফ লাম যুক্ত শব্দটা এটা কি মারেফা। 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট স্থান, পৃথিবীর যে কোনো স্থানের নাম, যে কোনো স্থানের নাম, এটা হচ্ছে কি মারেফা। 4 নম্বর হচ্ছে ইসমুল ইশারা, যেটাকে আমরা বলি ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন ইহা, উহা, দিস, দ্যাট, কাদা, যালিকা, হাদিহি, এগুলো আমরা জানি। এগুলো হচ্ছে মারেফা। কার আওয়াজ হচ্ছে একটু খেয়াল করেন। এরপরে হচ্ছে দমির প্রোনাউন, হ্যাঁ, আমি, তুমি, সে, তোমরা, আমরা, এগুলো হচ্ছে দমির। তো এগুলো হচ্ছে মারেফা। আচ্ছা, তাহলে এগুলো বাদ দিয়ে যা আছে তা হচ্ছে কি নাকেরা। সবাই বুঝতে পারতেছেন তো? সবাই বুঝতেছেন? কারো যদি সমস্যা থাকে, কারো সমস্যা থাকলে হাত তুলে ফেলবেন, বা চাইলে ক্লাসের শেষেও হাত তুলতে পারেন, ক্লাসের শেষেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা জানি যে আরবিতে ইসমুল ইশারা মুজাক্কারের জন্য একরকম, মুয়ান্নাসের জন্য আরেক রকম। অর্থাৎ আমি
যেই জিনিসটার দিকে ইঙ্গিত করতেছি সেই শব্দটা, সেই জিনিসটা মুদাক্কার নাকি মুয়ান্নাস, সেই হিসেবে আমাদের আমাদের ইসমি ইশারাটা ব্যবহার হবে। তো ইসমি ইশারা নিকটবর্তীর জন্য হচ্ছে আরবিতে হাদা, হাদিহি। হাদা হচ্ছে মুজাক্কারের জন্য, হাদিহি মুয়ান্নাসের জন্য। যেমন আমি বললাম হাদা কলামুন, হাদা কলামুন, ইহা একটি কলম। আমি কেন এখানে হাদা ব্যবহার করলাম? কারণ কলামুন এটা কি মুজাক্কার। আবার যদি আমি কোনো মুয়ান্নাসের দিকে ইঙ্গিত করি তখন আমি হাদিহি ব্যবহার করব। যেমন আমি বললাম হাদিহি হাদিকাতুন, ইহা একটি বাগান। হাদিহি হাদিকাতুন, ইহা একটি বাগান। তো আমি এখানে হাদিহি কেন ব্যবহার করলাম? কারণ এটা হচ্ছে কি মুয়ান্নাস, হাদিকাতুন মুয়ান্নাস। তাহলে হাদা হাদিহি এটা হচ্ছে কাছের জন্য, নিকটবর্তীর জন্য। আর দূরবর্তীর জন্য কি ব্যবহার করব? দূরবর্তীর জন্য হচ্ছে যালিকা, তিলকা। যেমন আমি বললাম যালিকা সারিরুন, উহা একটি খাট। যালিকা সারিরুন, উহা একটি খাট। আবার বললাম তিলকা জামিআতুন, উহা একটি বিশ্ববিদ্যালয়। তিলকা জামিআতুন, উহা একটি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, বুঝে আসছে সবার? জি ওস্তাদ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আরবিতে প্রশ্ন করা। আমরা যেমন বলি ইহা কি, এটা কি, এটা কি, এটা কি, ওটা কি, হোয়াট ইজ দিস। ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট। তো আরবিতে প্রশ্ন করার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে মা। মা হাদা, মা হাদিহি, মা হাদা, মা হাদিহি, ইহা কি, মা দালিকা, উহা কি, মা তিলকা, উহা কি। এখন অনেকে একটা প্রশ্ন যেটা আমি সবসময় শুনি বলে যে কোন শব্দের যদি আমি মানে মুজাক্কার নাকি মুয়ান্নাস এটা যদি না জানি তাহলে আমি কি বলবো? মা হাদা বলবো নাকি মা হাদিহি বলবো? তো আসলে হাদা বলবো। হ্যাঁ, এটা আমি আপনার এই যে আহ, আমার বেঁচে বলছি যে আমরা তখন মা হাদা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, কারণ আরবিতে মুজাক্কারের শব্দটা হচ্ছে মূল। মুজাক্কার কি মূল, এজন্য আমি মা হাদা বলতে পারি। ঠিক আছে, মা হাদা বলতে পারি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এরপরে এখানে আসেন তাআরুফ, পারস্পরিক পরিচয়। এটা আমরা জানি একদম বেসিক লেভেলের কথা, তাআরুফ। তো এই তাআরুফটা সবাই দেখে আসবেন। আমি আগামী ক্লাসে এটা প্র্যাকটিক্যাল সবার কাছ থেকে ইনশাআল্লাহ জানতে চাবো। আমি দুইজনকে নিয়ে আসব, বলবো যে আপনারা দুইজন পারস্পরিক পরিচয় হন আরবিতে। আর এখানে যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো ভালোভাবে পড়ে আসবেন। শব্দের ভান্ডার যার যত সমৃদ্ধ, শব্দে যে যত সমৃদ্ধ হবে তার ভাষা তত বেশি সহজ হয়ে যাবে। ভাষা শিক্ষাটা তার জন্য তত সহজ হয়ে যাবে। শব্দগুলো কিভাবে মনে রাখা যায়? জি, শব্দগুলো শিখি ভুলে যায়, আসলে কিভাবে মনে রাখা যায়, আয়ত্তে রাখা যায়? আচ্ছা, শব্দ মনে রাখার আমার কাছে যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে আমি সবসময় বলি যে আপনি একটা ছোট পেট খাতা ব্যবহার করতে পারেন, ছোট খাতা, বা যা কারো যদি সহজ হয় বড় খাতা, যার যেভাবে সহজ হয়। আপনি নতুন শব্দ যেটাই পাবেন সেটাই লিখে রাখবেন আপনার ওই ছোট খাতায়, আপনি লিখে রাখবেন এবং এটা সবসময় আপনার সাথে রাখবেন। আপনি যখন অবসর তখন পড়া লাগবে না আপনার, আপনি শুধু দেখবেন, পৃষ্ঠা উল্টাবেন আর দেখবেন। বা মনে করেন আমাদের বাসে অনেক সময় নষ্ট হয়, বাংলাদেশে অনেক জ্যাম, জ্যামে পড়তে হয় আমাদের ঘর থেকে বের হলেই। জ্যামে বসে আমরা কি করি? গাড়িতে এমনি বসে থাকি, আমাদের সময় নষ্ট হয়। তো ওই সময় কিন্তু আমরা এই পড়াশোনা করতে পারি, ঠিক আছে, কোরআন তেলাওয়াত করতে পারি, হ্যাঁ, আরো অনেক কিছু করতে পারি, আমার সময়টা আমি কাজে লাগাতে পারি। তো আমি আমার সাথে যদি আমার ওই খাতাটা রাখলাম, শব্দার্থের খাতাটা, ওইটা আমি দেখলাম, শুধু পড়বো না, শুধু আমি দেখবো, পৃষ্ঠা উল্টাবো। এরকম করতে করতে দেখবেন যে শব্দ মুখস্থ হয়ে গেছে। শব্দ আলাদা মুখস্থ করে তো কঠিন কঠিন, আলাদা মুখস্থ করা। ডিকশনারি কি মুখস্থ করা যায়? কঠিন। না। আচ্ছা, দ্বিতীয় এখানে তাআরুফ আছে।
এটাও আপনারা পড়ে নেবেন। এরপরে হচ্ছে বিতাকাত তারিফে শাখসি, এটা তো আপনারা করেছেন বেসিকে। আচ্ছা, আজকে আমাদের পড়া এই কয়টা লেকচার শিট দিলাম? 6, 7, 8, 9, 4টা লেকচার শিট দিলাম। এগুলো একদম সহজ, একদম প্রাথমিক পর্যায়ের আলোচনা সব। আশা করি কঠিন হবে না, কিন্তু সহজ বলে এরকম যেন না হয় যে পড়েননি। সহজ হওয়ার জন্য এরকম যেন না হয় যে আপনারা পড়েন নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সহজ হওয়ার কারণে যেন এরকম না হয় যে আপনি পড়েন নাই, এরকম যেন না হয়। শুরু থেকে আপনি পড়ে আসবেন সুন্দরভাবে, বিশেষ করে শব্দার্থগুলোর দিকে খেয়াল করবেন। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যেই নিয়মগুলো পড়তেছেন সেই নিয়মগুলো দিয়েই নিজে নিজে, যদি আপনি আপনার পাশে কাউকে পান তাহলে তার সাথে প্র্যাকটিস করবেন, আর যদি কাউকে না পান তাহলে একা একাই প্র্যাকটিস। ঠিক আছে? আপনার আশেপাশে যত কিছু আছে, আসবাবপত্র বা যা কিছু আছে সবগুলোর আরবি যেন আপনার জানা থাকে। ঠিক আছে? এবং এগুলো দিয়ে আপনি, এখন তো ইসমি ইশারা মনে করেন আজকে আমাদের মূল পড়া, তো ইসমি ইশারা দিয়ে আপনি এই শব্দগুলো সব ব্যবহার করবেন। ঠিক আছে? তাহলে মুখ চালু হবে। বুঝতে পারছেন? তলাকাতুল লিসান আসবে এভাবে। হ্যাঁ, তলাকাতুল লিসান আসবে। যত কথা বলবেন তত মুখ চালু হবে, মুখ ফ্রেশ হবে, জড়তা যেটা সেই জড়তাটা কেটে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি ওস্তাদ। জি ওস্তাদ জি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন ছিল। জি। তো এই মানে আমাদের হচ্ছে এখন থেকে প্রতিদিন কতটুকু করে টাইম দিতে হবে, মানে কোর্সে টিকে থাকার জন্য মিনিমাম কতটুকু টাইম দিতে হবে? আগে ভাই আপনি বলেন, নাবিল আপনি না, আপনি কি ভয় পেয়ে জি। গেছেন? আপনি কি ভীত? না না না। না, আপনার আপনার প্রশ্ন শুনে বা আপনার কথা শুনে আমার কাছে এরকম মনে হচ্ছে। ভয় পাওয়া যাবে না, কনফিডেন্স রাখতে হবে। ঠিক আছে? আত্মবিশ্বাসী হইতে হবে। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনাদের সবাই বেসিক কোর্স শেষ করে আসছেন, এখন শুধুমাত্র পিছনের পড়াগুলো একটু মানে দেখবেন। তো আশা করি মানে 1.5 থেকে 2 ঘন্টা যদি আপনি পড়েন আশা করি হয়ে যাবে। আর আজকের যে পড়া এটার জন্য 2 ঘন্টা প্রয়োজন হবে না, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা এটা মিনিমাম, মিনিমাম 2 ঘন্টা এটার টার্গেট রাখতে হবে। সামনে আস্তে আস্তে এই সময়টাকে বাড়াতে হবে। ঠিক আছে? যখন আপনি তাফসিরে যাবেন তখন 2 ঘন্টাতে কিন্তু হবে না। যখন আপনি তাফসির পড়বেন, যখন আপনি সিরা পড়বেন, হ্যাঁ, তখন কিন্তু হয়তোবা 2 ঘন্টাতে নাও হইতে পারে, 2.5 ঘন্টা লাগতে পারে বা 3 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে? বা অনেকের কমও লাগতে পারে। যার যে যেমন আসলে ক্যাপাসিটি নিয়ে আগাবে, যে যেমন যোগ্যতা নিয়ে আগাবে, তার আসলে সেভাবে তার সাথে ইয়ে হবে। আচ্ছা, আমি শেষ করব আজকে। তার আগে আরেকটা যেটা তানবিহ, সেটা হচ্ছে আপনারা আমাদের সবাই পুরাতন ছাত্র, সবাই আপনারা হচ্ছেন আমাদের এখানের পুরাতন ছাত্র, কেউ নতুন না। আমাদের প্রতিষ্ঠানের সমস্ত নিয়ম কানুন আপনারা জানেন, এবং বেসিকের জন্য যেমন নিয়ম কানুন আপনারা জেনেছেন, অ্যাডভান্সের জন্য ঠিক তেমন নিয়ম কানুন। ক্লাসের উপস্থিতি, ঠিক আছে, বাধ্যতামূলক। ক্লাসে সময় মতো জয়েন হওয়া, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? ক্লাসে যদি কোনো বাড়ির কাজ দেওয়া হয় সেই বাড়ির কাজ জমা দেওয়া এটা বাধ্যতামূলক, এবং পড়ে আসা এগুলো বাধ্যতামূলক। কোনো অপশনাল কোনো কিছু নাই। আমি আগেই বলে দিলাম, অপশনাল কোনো কিছু নাই। কেউ কোনো অজুহাত দয়া করে পেশ করবেন না।
কারো যদি কোনো সমস্যা থাকে, কারো যদি কোনো সমস্যা থাকে, ক্লাস শুরু হওয়ার কমপক্ষে 10 মিনিট আগে আমাকে জানাই দিতে হবে যে আমি আজকে ক্লাস করতে পারতেছি না, কথার কথা, অথবা আমি আমার 5 মিনিট দেরি হবে জয়েন করতে, অথবা আমি আজকের পড়াটা পড়তে পারি নাই। হ্যাঁ, এই এই বিষয়গুলো আপনার যে কোনো ধরনের সমস্যা এটা আমাকে আগে জানাই দিতে হবে। যদি আপনি না জানান তাহলে আপনার ওজোর এটা গ্রহণ হবে না। আপনি যদি ক্লাসে আপনাকে যখন পড়া জিজ্ঞাসা করতেছি তখন আপনি বললেন যে আমি তো পড়ি নাই, আমার এই সমস্যা ছিল, না, এটা গ্রহণযোগ্য না। ক্লাসে কোনো কথা হবে না, ক্লাসে শুধু পড়াশোনা হবে। ক্লাসে এই সমস্ত বিষয়ে দয়া করে কেউ সময় নষ্ট করবেন না। আমি সবসময় এই কথা বলি, ক্লাসের সময় নষ্ট করবেন না। আপনারা প্রায় মাশাআল্লাহ 52 জন মানুষ, 52 জন মানুষকে আমার পড়া জিজ্ঞাসা করতে হবে, পড়া ধরতে হবে, তাদের সাথে মুআমালা করতে হবে। তো এখন যদি মনে করেন বিচার আচারে যদি আমার প্রতিদিন 15 মিনিট 20 মিনিট চলে যায়, হ্যাঁ, কারো কোনো সমস্যা শুনতে শুনতে যদি 5 মিনিট চলে যায়, সমস্যা শুনাইতে শুনাইতে মনে করেন যে সময় শেষ করে ফেললেন 10 মিনিট, তাহলে আমরা পড়বো কোথায়? আমরা পড়তে পারবো না, আমাদের সময় নষ্ট হবে। তো এই জন্য কারো যে কোনো সমস্যা হবে, ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে আমাকে মেসেজ দিয়ে জানাইতে হবে যে আমার এই সমস্যা, এই কারণে আমি অংশগ্রহণ করতে পারতেছি না। এছাড়া কারো ওজোর এটা মাকবুল না। আমি আজকে প্রথম ক্লাস বলে দিলাম, এটা যেন আমাকে আর তাকরার করতে না হয়, আর যেন রিপিট করতে না হয় আমাকে। এটার ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আর সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবার এই যাত্রাটাকে সুন্দর করেন, সহজ করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আমরা আজকে যে যাত্রাটা শুরু করলাম, আমরা যেন সবাই একদম 51 জন, আমি চাই আজকে যে 51 জন বা 52 জন জয়েন করছে, একদম শেষ ক্লাসের জন্য আমাদের এরকম 52 জন থাকে। আমরা সবাই যেন এভাবে সবাই একসাথে যেন শেষ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই। কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি, আজকে কি কোনো লিখিত হোমওয়ার্ক আছে? না, আজকে আমি লিখিত হোমওয়ার্ক দিলাম না। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।